রক্তাক্ত ২১শে আগস্ট আজ ৭৫-এর ধারাবাহিকতায় হামলার ষড়যন্ত্রকারীদের ভূমিকা উন্মোচনের তাগিদ। একুশে আগস্ট গ্রেনেড হামলার ডেথ রেফারেন্স আপিল শুনানির অপেক্ষায়, পেপার বুক যাচাই। এফএএস ফাইন্যান্সে ১৩৪০ কোটি টাকা আত্মসাতে জড়িত এমডি রাসেল, পিকে হালদারের চক্রের সাথে যোগসাজশ খুঁজছে দুদক। পদ্মা তিস্তা অববাহিকায় তীব্র হতে যাচ্ছে বন্যা। এই সপ্তাহে উত্তর পূর্ব ও মধ্যাঞ্চলে ১৩ জেলায় পরিস্থিতির অবনতির শঙ্কা। এবং বিদেশিদের সহযোগী ধরতে তল্লাশিতে তালেবান, নারী শিশুর কান্নায় ভারী কাবুল বিমানবন্দর। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এই মুহূর্তের সংবাদে আপনাদের সঙ্গে আছি নুসরাত আফরিন। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। আজ ২১শে আগস্ট, ১৭ বছর আগের এই দিনে বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশে চালানো গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান সহ প্রাণ হারান ২৪ জন। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা। ২০০৪ সালের ২১শে আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ট্রাকে তৈরি অস্থায়ী মঞ্চে বক্তব্য রাখছিলেন সে সময়ের বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা। এরপরই শুরু হওয়ার কথা ছিল সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মিছিল। বিকেল ৫টা ২২ কেউ কিছু বুঝে ওঠার আগেই পুরো এলাকা পরিণত হয় মৃত্যুপুরীতে। মিনিট দুয়েকের মধ্যে বিকট শব্দে একের পর এক বিস্ফোরিত হয় ১৩টি গ্রেনেড। যে ট্রাকের উপর মঞ্চ তৈরি হয়েছিল তার চালক ছিলেন রফিকুল ইসলাম। তিনি জানান, প্রথমে একটি গ্রেনেড ট্রাকের ঠিক পেছনে পড়ে এর নিচে চলে যায়। অল্পের জন্য বেঁচে যান বঙ্গবন্ধু কন্যা। প্রথম যে বোমাটা পড়ছে পিছনে ডালা লাগে পড়ছে, পরিয়া এটা নিচে পড়িয়া যাওয়া নেই আর হলো না। পরে যেগুলো মারছে আর এগুলা, প্রথম বোমাটা হটলে কিন্তু প্রধানমন্ত্রী মরিয়া যেত। ওই বোমটা না হটনে আল্লাহ তারে বাঁচিয়ে নিয়েছে। সেদিন শেখ হাসিনার পাশেই দাঁড়িয়েছিলেন আমির হোসেন আমু সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা। আমু জানান, সে হামলার লক্ষ্য ছিলেন আওয়ামী লীগ সভাপতি। নেতাকর্মী ও দেহরক্ষীদের মানববর্মে প্রাণে বেঁচে যান তিনি। তবে নিহত হন নারী নেত্রী আইভি রহমান সহ ২৪ নেতাকর্মী। সেদিন যারা সরকারে ছিলেন, খালেদা জিয়া সরকার, তাদের মদতপুষ্ট, বিশেষ করে তখন স্বরাষ্ট্রমন্ত্রী এবং খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের কথা বলা হয়, যে তাদের পৃষ্ঠপোষকতায় এবং তাদের অনুমোদনক্রমে, তাদের সহযোগিতা এই গ্রেনেড হামলা হয়েছিল। মূলত শেখ হাসিনাকে হত্যা করা এবং তার সাথে আওয়ামী লীগ নেতৃত্বকে ধ্বংস করে দেওয়ার উদ্দেশ্য, লক্ষ্যই ছিল এই গ্রেনেড হামলা। প্রকাশ্য জনসভায় গ্রেনেড হামলা চালিয়ে দেশের শীর্ষ রাজনীতিকদের হত্যা চেষ্টায় স্তব্ধ হয়ে পড়ে গোটা দেশ। পরে শেখ হাসিনা অভিযোগ করেন, তাকে হত্যার চেষ্টা অনেক আগে থেকেই চলছিল। আমি সাবেক প্রধানমন্ত্রী, তো আমার মিটিং এ যদি এই অবস্থা হতে পারে, তো দেশে কোন মানুষের জীবনের নিরাপত্তা আছে? হয়তো আমি বেঁচে গেছি দেখে কথা বলতে পারছি, আমার তো বাঁচার কথা না, কিন্তু আমার এই দলের এত মানুষ মারা গেছে। ২১ আগস্টের হামলা সাময়িক বিপর্যস্ত করলেও আবারও শক্ত ভিতে দাঁড়ায় আওয়ামী লীগ। বিশ্বের প্রভাবশালী নেতায় পরিণত হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৭৫-এর ১৫ই আগস্টের বর্বরতার অসমাপ্ত কাজ সম্পন্নেই ২০০৪ সালের ২১শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয় বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রতিপক্ষ রাজনৈতিক নেতৃত্বকে নিশ্চিত করতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সুপরিকল্পিত সেই হামলা দেশের রাজনীতির ইতিহাসের নিকৃষ্টতম অধ্যায় বলেও মত তাদের। ১৯৮১ সালের ১৭ই মে দেশে ফেরার পর শেখ হাসিনার উপর যত হামলা হয়েছে তার মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল ২০০৪ সালের ২১শে আগস্টের হামলা। ওই দিন বিকেলে গুলিস্তানে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সন্ত্রাস বিরোধী সমাবেশে বক্তব্য রাখছিলেন শেখ হাসিনা। যে ট্রাকে দাঁড়িয়ে তিনি বক্তব্য রাখছিলেন সেটি লক্ষ্য করে ছোঁড়া হতে থাকে একের পর এক গ্রেনেড। নজিরবিহীন ও বিভীষিকাময় হামলায় একের পর এক বিস্ফোরিত হতে থাকে আরজেস গ্রেনেড, যা সাধারণত যুদ্ধে ব্যবহার করা হয়। নিহত হন আইভি রহমান সহ ২৪ নেতাকর্মী।
স্প্লিন্টার বিদ্ধ হন শত শত নেতাকর্মী। সৌভাগ্যক্রমে বেঁচে যান মূল টার্গেট শেখ হাসিনা। টার্গেট ছিলেন শেখ হাসিনা, একসঙ্গে শীর্ষ নেতারা। এটা পরিপূর্ণ রাষ্ট্রীয় সন্ত্রাস, এবং এটা যে রাষ্ট্রীয় সন্ত্রাস তার প্রমাণ পরদিন সংসদে সেই সময় প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছিলেন যে শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে এসেছিলেন। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে নিশ্চিহ্ন করতেই নারকীয় এই হামলা হয়েছিল বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকেরা। আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতি হলো যে রাজনৈতিক দলগুলির মধ্যে প্রতিযোগিতা নেই, তারা পারলে একজন আরেকজনকে নির্মূল করে দেয়। ফলে ওই যে একটা মানসিকতা, সেই মানসিকতার ধারাবাহিকতায় কিন্তু আমরা বলবো যে 21শে আগস্ট। বিভৎস এই হামলা নিয়ে নিরাপত্তা বিশ্লেষকদের ভাবনা কি? এই তথ্যভিত্তিক যদি আপনি পর্যালোচনা করেন তাহলে রাজনৈতিক সম্পৃক্ততা, মানে তখনকার শাসক দলের সম্পৃক্ততা এবং এই জঙ্গিদের সম্পৃক্ততা, এবং সেখানে আপনি দেখেন যে তারা যে গ্রেনেড নিয়ে এসেছে সেই গ্রেনেডটাও কোনো একটা দেশ থেকে এসেছে, গোয়েন্দা সংস্থা আইএসআই এর সম্পৃক্ততা, এটি হচ্ছে সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়াদের বিচারই যথেষ্ট নয় বলে উল্লেখ করে ইতিহাসবিদ, রাজনীতি বিশ্লেষক ও নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, রাজনীতির সুস্থ ধারার স্বার্থেই পরিকল্পনাকারী প্রত্যেকের ভূমিকা উন্মোচন করা জরুরি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার অন্যতম আসামি তারেক রহমান ও বিএনপির সাবেক এমপি শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ইন্টারপোলের রেড নোটিশ নতুন করে জারি করাতে পারেনি পুলিশ সদর দপ্তর। ইন্টারপোল জানিয়েছে ওই ব্যক্তিরা প্রোটেক্টিভ স্ট্যাটাসে থাকায় রেড নোটিশ মুছে ফেলা হয়েছে। এদিকে হারিস চৌধুরী সহ বাকি 4 জনের রেড নোটিশের মেয়াদ বাড়ানো হলেও তাদের অবস্থান জানা যায়নি। বিদেশে পলাতক 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার 6 আসামিকে ধরতে ইন্টারপোলকে চিঠি দেয় বাংলাদেশ পুলিশ। 2015 সালের এপ্রিলে ইন্টারপোলের রেড নোটিশ জারি হয় তারেক রহমান সহ 6 পলাতক আসামির বিরুদ্ধে। কিন্তু প্রোটেক্টিভ স্ট্যাটাস থাকায় তারেক রহমানের ইন্টারপোলের রেড নোটিশটি 26 জানুয়ারি 2016-তে বাতিল হয়। একই ধারায় শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নোটিশ বাতিল হয় 2018-এর মে মাসে। বারবার চিঠি দিলেও প্রোটেক্টিভ স্ট্যাটাস থাকায় নতুন করে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা যায়নি বলছে পুলিশ। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিদেশে পলাতক বাকি 4 আসামির বিরুদ্ধে রেড নোটিশ বহাল আছে। এরা হলেন আলহাজ মাওলানা মোহাম্মদ তাজউদ্দিন মিয়া, যার রেড নোটিশ 21 আগস্ট 2017 সালে 5 বছরের জন্য বাড়ানো হয়েছে। হারিস চৌধুরীর রেড নোটিশের মেয়াদ 23 জুলাই 2020 তারিখে 5 বছরের জন্য বৃদ্ধি করা হয়েছে। বাবু রাতুল আহমেদের অবস্থান শনাক্তের নোটিশ জারি করা হয়েছে 13 ফেব্রুয়ারি 2017 সালে। আর আলহাজ মোহাম্মদ হানিফের অবস্থান শনাক্তে 9 জানুয়ারি 2019-এ রেড নোটিশ জারি করা হয়েছে। আসামিদের মধ্যে তাজউদ্দিন মিয়ার সম্ভাব্য অবস্থান পাকিস্তানে, হারিস চৌধুরী মালয়েশিয়া বা ভারতে অবস্থান করছেন বলে জানা যায়। বাবু রাতুল আহমেদের সম্ভাব্য অবস্থান ইতালি বা সাউথ আফ্রিকায় এবং মোহাম্মদ হানিফ থাইল্যান্ড বা মালয়েশিয়ায় থাকতে পারেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত 10 বছর যাবৎ অবস্থান করছেন লন্ডনে। গোয়েন্দাদের ধারণা মোফাজ্জল হোসেন কায়কোবাদ সৌদি আরবে পালিয়ে আছেন। বিদেশে পলাতক এই আসামিদের ফিরিয়ে আনার বিষয়ে তেমন কোনো আশার বাণী শোনাতে পারছে না পুলিশ সদর দপ্তর। ইন্টারপোল সেক্রেটারিয়েটের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছে বাংলাদেশ পুলিশের ইন্টারপোল শাখা এনসিবি ঢাকা। আর আসামিদেরকে দেশে ফিরিয়ে আনা এবং এক্সট্রাডিশন যে প্রক্রিয়া রয়েছে সেটি বিষয়ে কাজ করছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনা সম্ভব না হওয়ায় এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কেই উদ্যোগ নিতে হবে বলছে পুলিশ। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল হাইকোর্টের শুনানির অপেক্ষায় চলছে পেপার বুক যাচাই বাছাইয়ের কাজ। এবছরই শুনানি শেষ করতে চান অ্যাটর্নি জেনারেল। তবে ভার্চুয়াল আদালতের শুনানিতে ন্যায় বিচার বঞ্চিতের শঙ্কা আসামি পক্ষের আইনজীবীর।
বঙ্গবন্ধু এভিনিউয়ে 2004 সালের 21শে আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে শেখ হাসিনার বক্তৃতা শেষ করার পরই গ্রেনেড হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ। এতে দলটির মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান সহ নিহত হন 24 জন, আহত শেখ হাসিনা সহ কয়েকশো নেতাকর্মী। ঘটনার 14 বছর পর 2018 সালের 10 অক্টোবর আসে হত্যা ও বিস্ফোরক মামলার রায়। এতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেয় আদালত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও হারিস চৌধুরী সহ 19 জনের হয় যাবজ্জীবন কারাদণ্ড। 11 জনের সাজা হয় নানা মেয়াদে। মামলার সব নথি পাঠানো হয় হাইকোর্টে। গত বছরই মৃত্যুদণ্ড অনুমোদন ও আপিল শুনানির জন্য শেষ হয় পেপারবুক তৈরির কাজ। করোনায় নিয়মিত আদালত বন্ধ থাকায় শুরু করা যায়নি শুনানি। তবে এবার ভার্চুয়াল আদালতেই শুনানির উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সাজা বাড়াতে আপিল করেনি রাষ্ট্রপক্ষ। আমরা এটা অগ্রাধিকার ভিত্তিতে মেনশন করার জন্য আমি অলরেডি একজনকে দায়িত্ব দিয়েছি, আশা করছি উনি হয়তো এটা করবেন। আমরা আদালতের কাছে নিবেদন করব, কারণ যেহেতু আপিল বিভাগে শুনানি হচ্ছে, আশা করি হাইকোর্ট বিভাগে শুনানি করা যাবে। এদিকে ভার্চুয়াল আদালতে শুনানি হলে ন্যায় বিচার বিঘ্নিতের শঙ্কা করছে আসামিপক্ষ। বৎসর এবং নম্বর অনুযায়ী আপনার আপিল শুনানির বিধান আছে, কিন্তু এই মামলাটিতে দেখা যায় স্পেশালি খুব দ্রুত গতিতে আপনার 18 সালে জাজমেন্ট 1 বছরের মধ্যেই কিন্তু পেপার বুক এবং সমস্ত মামলার শুনানি কার্য বা শুনানির জন্য প্রস্তুত করা হয়েছে। নিরপেক্ষভাবে যদি এই মামলার শুনানি কার্য সম্পন্ন হয়, ইনশাআল্লাহ আসামিরা উচ্চ আদালতে ন্যায় বিচার পাবেন। বিচারিক আদালতের রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী রাজনৈতিক দলকে নেতৃত্ব শূন্য করার এমন অপচেষ্টা ঘৃণ্য ও কাম্য নয়। এমন রাজনীতি দেশ ও জনগণ চায় না। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করা অশুভ শক্তি এখনও সক্রিয়। তাদের মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী, বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আর বঙ্গবন্ধুকে সোনার বাংলা গড়ার স্থপতি আখ্যায়িত করে তার জীবনাদর্শ থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ অধ্যাপক আনোয়ার হোসেনের। শুক্রবার সন্ধ্যায় বিয়াম মিলনায়তনে 29তম বিসিএস ক্যাডার ফোরামের জাতীয় শোক দিবসের আলোচনা সভা। এতে অংশ নিয়ে অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধুই সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখিয়েছেন। যারা 15 আগস্টের বর্বরতা চালিয়েছে তারা কখনো বাংলাদেশ চায়নি। তার সহযোদ্ধা যারা ছিলেন অনেকেই মুচলেখা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রত্ব ফিরে পেয়েছিলেন, কিন্তু তিনি মুচলেখা দিতে রাজি হননি। নত হওয়া, অবিচারকে সমর্থন দেওয়া, অন্যায়কে সহযোগিতা করা, এগুলো তার নীতি বিরুদ্ধ ছিল। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, বঙ্গবন্ধুর পরিবারের কেউ বেঁচে থাকলে সোনার বাংলা নির্মাণ হবেই। এমন শঙ্কা থেকেই 15 আগস্টের কালরাতে সবাইকে হত্যা করে ঘাতকেরা। সেই ষড়যন্ত্র চলমান আছে জানিয়ে তা প্রতিহত এমন শঙ্কা থেকেই 15 আগস্টের কালরাতে সবাইকে হত্যা করে ঘাতকেরা। সেই ষড়যন্ত্র চলমান আছে জানিয়ে তা প্রতিহতের আহ্বান জানান তিনি। বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারা এখনো কিন্তু খুবই অ্যাক্টিভ আছে। আমাদের সকলকে সতর্ক থাকা উচিত। এই ষড়যন্ত্রের পিছনে, পর্দার পিছনে অনেক লোকজন ছিল যাদেরকে এখনো আমরা ঠিক মতন ভালোভাবে চিহ্নিত করিও নাই, এবং আমরা যাদেরকে বিচারে আনি নাই, সেটাও আমাদের করতে হবে। সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সব শহীদের আত্মার শান্তি কামনায় করা হয়েছে মোনাজাত ও দোয়া। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা গণটিকা কর্মসূচির সময় কাউন্সিলর কার্যালয়ে দেয়া মডার্না টিকায় সরিয়ে নেওয়া হয় দক্ষিণ খানের দরিদ্র পরিবার সেবা ক্লিনিকে। আলামত বিশ্লেষণ করে পুলিশ বলছে 2799টা টিকা দেওয়া হয়েছে সেখান থেকে। শুক্রবারের অভিযানে সেখানে পাওয়া গেছে 200 টিকা কার্ড, 500-এরও বেশি রেজিস্ট্রেশন ফর্ম ও ভোটার আইডির ফটোকপি। আর এর পেছনে আছেন গ্রেফতার বিজয় কৃষ্ণের টিকাকর্মী স্ত্রী। দক্ষিণ খানের চালাবন্দের হাজিপাড়া, এখানেই দরিদ্র পরিবার সেবা ক্লিনিক। শুক্রবার বাইরে থেকে শাটার নামানো থাকলেও ভেতরে পাওয়া গেল দুজনকে। তাদের একজন ক্লিনিক মালিক বিজয় কৃষ্ণ তালুকদারের স্ত্রী। তিনি জানালেন সেখানে মডার্না টিকা এলো কিভাবে।
ফ্রিজ তো আমি প্রতিদিনই পাঠাই দিই, এখান থেকে পাঠাই নিয়েছি আর কি ওরা খুইলা। তো ভাইয়ের 5টা থাকে, 10টা করে তো ভাই, 5টা থাকলে ফালাই দিয়ে গেল, এভাবে করে রাইখে আছে। কিন্তু ওরা ওই সিঙ্গারা হয়েছে সেই ময়লাগুলোটাই না এখানে আনছে, বুঝছেন? ওখানে আর কি ময়লা রাইখা আসে না, সেগুলো এখানে আছে, এইভাবে এইগুলো এখানে আসছে। ওরা ভাবছে যে আমরা এখানে মনে হয় টিকা দিচ্ছি। তবে তার দাবি টিকার রেজিস্ট্রেশন, টিকা দেয়া বা কার্ড প্রদান করেননি তিনি। প্রশ্নই আসে না, আপনি দেখেন, কথা বলেন টাকা দিচ্ছে কিনা। আমার জানা মতে একরকম কোনো কাজই হয় না, আপনি আরো তদন্ত করেন। তবে স্থানীয় জিম ট্রেনার মানিক জানালেন এই ক্লিনিক থেকে নিয়েছেন টিকা, পেয়েছেন কার্ডও। অনেকে টিকা দিতেছে, কারণ কেন্দ্রে আপনার যাচ্ছে অনেকে ফিরে আসতেছে, টিকা পায় না, তো এখানে টিকা দিচ্ছে বাড়ির কাছে, অনেকে দেখলাম আসতে যায়, তখন এসে পুশ করলাম। এখানে টাকা নিয়ে টিকা দেওয়ার কথা জানিয়েছেন অনেকেই। টিকা দিচ্ছে, অনেক লোকেরা টিকা দিচ্ছে, কিন্তু আমি টিকা দিতে আসিনি, কিন্তু এরা যখন ধরে নিচ্ছে, ধরে নেওয়ার পরে আমি শুনছি টিকা দিছে একদিন, একদিন যে কার দিছে আমি এদিকে আসি নাই। পুলিশ বলছে জব্দ করা ভায়াল ও প্যাকেট থেকে বোঝা যায় এখানে প্রায় 2800 টিকা দেয়া হয়েছে। ক্লিনিকটিতে পাওয়া গেছে টিকার রেজিস্ট্রেশন ফর্ম, ভোটার আইডির ফটোকপি এবং টিকার কার্ডও। সেসব রেজিস্ট্রেশন ফর্মে কেন্দ্র হিসেবে আছে স্থানীয় কাউন্সিলর অফিসের ঠিকানা। টিকাটা দিবে, এই টিকাটা শেষ করে আবার পুনরায় জমা দেবে, ওটা ওইভাবে চলে যাবে। কিন্তু এই মাঝখানের সময়টুকু সে কোথা থেকে কিভাবে আনলো আমরা তদন্তের স্বার্থে এই মুহূর্তে যা তথ্য আছে এই তথ্যটা আমরা প্রকাশ করতে চাচ্ছি না। পুলিশ বলছে এ ঘটনায় অভিযান অব্যাহত আছে, স্থানীয় জনপ্রতিনিধিদের কেউ জড়িত থাকলে আইনের আওতায় আনা হবে। অভিযানটা পরিচালনা হচ্ছে, গতকালকে অভিযান পরিচালনা হয়েছে, আগামীতে হবে, মানে কন্টিনিউ। এটার সাথে কে জড়িত, উৎসটা কোথায় কিভাবে আসছে, এই চেনটা বের করাই আমাদের এখন মূল উদ্দেশ্য, কিংবা আমরা টার্গেট নিচ্ছি। বুধবার রাতে রাজধানী দক্ষিণ খানের এই ক্লিনিকে অভিযান চালিয়ে মডার্নার করোনা টিকা ও ভায়াল জব্দ করে পুলিশ। গ্রেপ্তার করা হয় মালিক বিজয় কৃষ্ণ তালুকদারকে। তার 10 দিনের রিমান্ড আবেদনের শুনানি 23 আগস্ট। এখন তিনি কারাগারে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার করোনা পরিস্থিতির আরো খবর জানবো। রাজশাহী থেকে যোগ দিচ্ছেন আমাদের সাথে আমাদের সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, রাজশাহীতে বর্তমানে করোনা সংক্রমণ পরিস্থিতি কি পর্যায়ে রয়েছে, চিকিৎসকরা কি বলছেন? আসলে রাজশাহীতে কিন্তু করোনা পরিস্থিতি এখন অনেকটাই যদি বলি যে নিম্নমুখীর দিকে আছে, কারণ আমরা প্রতিদিনই দেখছি যে রাজশাহীর যে করোনার যে পিসিআর 2টি ল্যাব আছে সেই ল্যাবে করোনা নমুনা পরীক্ষার হার কিন্তু কমের দিকে। গতকালকের আগের দিন যেমন ছিল যে রাজশাহীতে করোনা সংখ্যা হার ছিল 25.6 মতো, কিন্তু গত 24 ঘন্টায় একটি ল্যাবে করোনা নমুনা পরীক্ষা হয়েছে, সেখানে 122 জনের করোনা নমুনা পরীক্ষায় 30 জনের শনাক্ত হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বা চিকিৎসকরা যেটি বলছে যে রাজশাহী কিন্তু এর মধ্যে করোনার যে উচ্চ সংক্রমণ সেইটি পার করেছে, এখন সেটি নিম্নমুখীর দিকে। এর যে প্রভাব সেইটি আমরা দেখতে পাচ্ছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে আগে করোনা আক্রান্ত উপসর্গ নিয়ে সর্বোচ্চ 78 জন রোগী ভর্তি হয়েছে, সেইটি কিন্তু এখন মাত্র 20 জন রোগী ভর্তি ছিল গত 24 ঘন্টার আগের রিপোর্ট, যদিও আজকের রিপোর্টটি আমরা হাতে পাইনি। এবং হাসপাতালের যে করোনা ইউনিট যেটি আছে সেখানকার 513টি শয্যার বিপরীতে রোগী ভর্তি আছে 236 জন। অর্থাৎ বলা যায় যে রাজশাহীতে করোনার সংক্রমণ অনেকখানি কমেছে এবং হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা কিন্তু পর্যাপ্ত পরিমাণে আছে। আমরা দেখতে পাচ্ছি যে হাসপাতালের যে করোনা ইউনিট যেটি আছে সেটির প্রত্যেকটিতে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা আছে। এছাড়াও আনুষঙ্গিক করোনা চিকিৎসার জন্য যেসব জরুরি যন্ত্রপাতি সেগুলোও আছে। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যেসব করোনা রোগী ভর্তি থাকছেন বা উপসর্গ নিয়ে যারা ভর্তি হচ্ছেন তাদের করোনা সংক্রান্ত যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সবগুলো কিন্তু এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হচ্ছে। কারণ এই চিকিৎসা এগুলো যদি আগে যখন বাইরে দেওয়া হতো সেক্ষেত্রে একজন রোগীর 4,500 থেকে 5,000 টাকা খরচ হতো, কিন্তু এখন সেটি হাসপাতালে 1450 থেকে 1450 টাকার মধ্যে খরচ হচ্ছে। তো চিকিৎসকরা একটা বিষয় বারবারই বলছেন যে করোনা সংক্রমণ যেহেতু এখন কমেছে, হাসপাতালে মৃত্যুটাও কমছে, উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা কমছে, ভর্তির সংখ্যা কমছে। যেহেতু লকডাউনটি এখন তুলে দেওয়া হয়েছে, সাধারণ মানুষ যদি স্বাস্থ্যবিধি মেনে চলে, গণপরিবহন যেভাবে চলাচল করছে, ট্রেন চলাচল করছে, প্রত্যেকটিতে যদি স্বাস্থ্যবিধি মেনে চলে, অন্তত মুখে মাস্কটি ব্যবহার করে, সেক্ষেত্রে করোনার যে সংক্রমণের যে নিম্নমুখীটি এখন রাজশাহীতে আছে সেইটি থাকবে। আর যদি এই স্বাস্থ্যবিধি বা মুখে মাস্ক ন্যূনতম ব্যবহার করা না হয় সেক্ষেত্রে কিন্তু করোনা সংক্রমণ আরো বেড়ে যাওয়ার সংখ্যা করছে তারা। মাইনুল হাসান জানাচ্ছিলেন করোনা পরিস্থিতির খবর রাজশাহী থেকে।
ঈদের আগে গাজীপুরে কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দেওয়া হলেও এখন বন্ধ রয়েছে। নিজেদের সুরক্ষায় দ্রুত টিকা চাইছেন শ্রমিকেরা। কারখানা কর্তৃপক্ষ প্রস্তুত থাকলেও আবার কখন থেকে পোশাক শ্রমিকদের টিকা দেওয়া শুরু হবে তার দিনক্ষণ জানাতে পারেনি স্বাস্থ্য বিভাগ। গাজীপুর শহর এলাকার একটি টেক্সটাইল কারখানা। সকালে গাদাগাদি করে প্রবেশ করছেন শ্রমিকেরা। স্বাস্থ্যবিধি উপেক্ষিত হয় রয়েছে করোনা সংক্রমণের ঝুঁকি। তবে নিজেদের সুরক্ষা ও কারখানায় উৎপাদন সচল রাখতে অগ্রাধিকার ভিত্তিতে টিকা চান শ্রমিকেরা। করোনা টিকা দিলে আমাদের জন্য সুবিধা, অনেক সাথে অনেক লোক কাজ করি, শ্রমিক আওয়া যাওয়ার জন্য সুবিধা। দেশে এত দুর্গতি চলতেছে, তার জন্য টিকাটা আমাদের দরকার, কারণ বাঁচার জন্য সবাই চেষ্টা করে, আমাদেরও আশা আছে বাঁচার জন্য। গাজীপুরে কোরবানির ঈদের আগে অগ্রাধিকার ভিত্তিতে টিকা পেয়েছেন 4টি কারখানার প্রায় 20,000 শ্রমিক। তারপর থেকে বন্ধ রয়েছে এই কর্মসূচি। মালিকেরা বলছেন, টিকা দেওয়ার জন্য কারখানাগুলোতে প্রশিক্ষণ, লোকবল সহ সব ধরনের প্রস্তুতি রয়েছে। অর্থনীতি সচল রাখতে দ্রুত টিকাদান কর্মসূচি চালুর তাগিদ দেন তারা। প্রত্যেকটা ফ্যাক্টরিতে প্রশিক্ষিত ডাক্তার এবং নার্স থাকে, কমপ্লায়েন্ট, এটা বাধ্য এটা বাইরেরা বাধ্য করে প্রতিষ্ঠানগুলোতে এটা রাখতেই হবে। সো এখানে টিকার যদি ব্যবস্থা করে, টিকা দেওয়ার মতো লোকের কোনো সমস্যা নেই, এখানে টিকা তারা নির্বিঘ্নে দিতে পারবে এবং শ্রমিকরাও খুব আগ্রহী। সিভিল সার্জন জানিয়েছেন 500-র বেশি কারখানা টিকার আবেদন করেছে। প্রাপ্তি সাপেক্ষে দ্রুত শ্রমিকদের টিকাদান কর্মসূচি চালু হবে। সবাইকেই আমরা টিকা দেওয়ার ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি টিকা প্রাপ্তি সাপেক্ষে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে তাদের কিছু পূর্ব প্রস্তুতি থাকতে হবে। সেটা হচ্ছে তাদের টিকা দেওয়ার লোক থাকতে হবে, সেই টিকা দেওয়ার লোকদেরকে তারা জোগাড় করবে নিজস্ব ব্যবস্থাপনা এবং আমরা তাদেরকে ট্রেনিং দিব। গাজীপুরে ছোট বড় 2072টি পোশাক কারখানায় কাজ করেন কমপক্ষে 25 লাখ শ্রমিক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় 312টি পোর্টেবল ভেন্টিলেটর মেশিন উপহার হিসেবে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডা প্রবাসী 6 চিকিৎসক। শনিবার রাত 3টায় শাহজালাল বিমানবন্দরে এই ভেন্টিলেটরগুলো গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার ABM আব্দুল্লাহ। তিনি জানান, জেলা উপজেলা পর্যায়ে আইসিইউ সংকট রয়েছে। এই স্থানগুলোতে এই ভেন্টিলেটর মেশিনগুলো করোনা রোগীদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডাক্তার ABM আব্দুল্লাহ আরও বলেন, যেসব রোগীর সংক্রমণ খুবই মারাত্মক তাদের জীবন রক্ষায় পোর্টেবল ভেন্টিলেটর খুবই কার্যকর যন্ত্র। রোগীর ফুসফুস যদি কাজ না করে তাহলে রোগীর নিঃশ্বাস প্রশ্বাসের কাজটা পোর্টেবল ভেন্টিলেটর করে দেয়। এর মাধ্যমে সংক্রমণের বিরুদ্ধে লড়তে এবং পুরোপুরিভাবে সেরে উঠতে রোগী হাতে কিছুটা সময় পান। এর আগেও 250টি ভেন্টিলেটর পাঠিয়েছিলেন প্রবাসী ওই চিকিৎসকরা। 2 দফায় বাংলাদেশে এসেছে মোট 562টি ভেন্টিলেটর মেশিন। জেলা ইভেন উপজেলাও কিন্তু এগুলো কাজে লাগবে। এমনকি একটা রুগী, মুমূর্ষু রুগী হয়তো দূর থেকে বড় হাসপাতালে যাইতে হবে অ্যাম্বুলেন্সে কিন্তু এই ভেন্টিলেটরগুলো খুব কাজ দেবে এবং খুব উপকার হবে। এমনকি যে আইসিইউ যেখানে আছে, হয়তো আইসিইউ বেড খালি নাই, রুগী কিন্তু রুমে বা তার ক্যাবিনেও এগুলোর মাধ্যমে অন্তত তাকে বাঁচিয়ে রাখা যাবে আইসিইউ যতক্ষণ না পাওয়া যায়। পিকে হালদারের নির্দেশ অনুযায়ী 19 কাগজে প্রতিষ্ঠানের মাধ্যমে FAS ফাইন্যান্সে 1340 কোটি টাকা আত্মসাৎ করে এমডি রাসেল শাহরিয়ার চক্র। প্রতিষ্ঠানটির 44 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদে এই তথ্য বেরিয়ে এসেছে। এই দুই চক্রের যোগসাজশ খুঁজছে দুদক। 2014 সালের শেষ দিকে পিকে হালদার চক্র FAS ফাইন্যান্সের শেয়ার কিনে প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ হাতে নেয়। চক্রটি কৌশলে পুরাতন কর্মচারীদের ছাঁটাই করে নিজেদের পছন্দের লোক নিয়োগ দেয়। এদের একজন মোহাম্মদ রাসেল শাহরিয়ার, তাকে এমডি হিসেবে নিয়োগ দেয়া হয়। পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়াই এমডি রাসেলের একক স্বাক্ষরে 700 কোটি টাকা ঋণ বিতরণ করা হয়। এসব ঋণের অর্থ 7 কাগুজে প্রতিষ্ঠানে জমা হয়। এছাড়াও আরও 1 ডজন কাগুজে প্রতিষ্ঠানের মাধ্যমে 640 কোটি টাকা আত্মসাৎ করে চক্রটি। জিজ্ঞাসাবাদে এসব কথা স্বীকার করে FAS ফাইন্যান্সের কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের সদস্যরা। আমরা যা করছি সমস্ত তৎকালীন ম্যানেজিং ডিরেক্টর তার নির্দেশে। না, ওখান থেকে তো টাকা পয়সা তো গেছে, এটা ঠিক। আত্মসাতের প্রমাণ মিললেও এখনো টাকার হদিস মেলেনি। এ টাকা আসলেই পিকে হালদারের কাছে গেছে কিনা ম্যানেজিং ডিরেক্টর তার নির্দেশে। না, ওখান থেকে তো টাকা পয়সা তো গেছে, এটা ঠিক। আত্মসাতের প্রমাণ মিললেও এখনো টাকার হদিস মেলেনি।
এ টাকা আসলেই পিকে হালদারের কাছে গেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। কাগজে প্রতিষ্ঠান তাদের নামে ঋণ ইস্যু করেছে এবং তাদেরকে ভুয়া ঋণ পাইয়ে দিতে সহযোগিতা করেছে। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে অস্তিত্বহীন কোন কোন প্রতিষ্ঠানকে টাকা দেয়া হবে তা ঋণ পাশের আগেই জানিয়ে দিতেন পিকে হালদার, যদিও তিনি FAS ফাইন্যান্সের কোনো দায়িত্বেই ছিলেন না। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পদ্মা তিস্তা অববাহিকায় তীব্র হতে যাচ্ছে বন্যা। গোয়ালন্দ, কুমারখালী, ডালিয়া পয়েন্টে বিপদসীমার উপরে বইছে নদী। এই সপ্তাহে উত্তর পূর্ব ও মধ্যাঞ্চলের 13 জেলায় বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। তবে বড় বন্যার সংখ্যা দেখছে না তারা। উন্মত্ত পদ্মার ক্রোধ বাড়ছেই। শুক্রবার গোয়ালন্দে 35 সেন্টিমিটার, কুমারখালী পয়েন্টে বিপদসীমার 14 সেন্টিমিটার উপর দিয়ে বইছে পানি। এতে রাজবাড়ী, ফরিদপুরে বন্যার অবনতি হয়েছে। পদ্মা অববাহিকায় সাধারণত আগস্টে তীব্র রূপ নেয় বন্যা। পানি বাড়ার হারে ধারণা করা হচ্ছে 24 ঘন্টায় মধ্যাঞ্চলে পরিস্থিতি আরও অবনতি হবে। কুষ্টিয়ার কুমারখালী, মুন্সিগঞ্জের মাওয়া, ভাগ্যকুল ও সুরেশ্বর পয়েন্টে বিপদসীমার উপরে চলে যেতে পারে পানি। এ সপ্তাহে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, চাঁদপুর, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ ও টাঙ্গাইলে লোকালয়ে তলিয়ে যেতে পারে। পদ্মা নদীর এই পানি বৃদ্ধি আরো 3 থেকে 4 দিন অব্যাহত থাকতে পারে এবং পরবর্তীতেও আরো 3-4 দিন পানি একটা স্থিতিশীল অবস্থায় থাকবে। ফলে আমরা মোটামুটি ধারণা করতে পারি যে আগামী আরো 1 সপ্তাহ এই মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাওয়ার সম্ভাবনা আছে। ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 15 সেন্টিমিটার উপরে। কুড়িগ্রামে ধরলা ফুসলেও স্থায়ী বন্যার সুযোগ নেই। তবে দেশের উত্তর পূর্ব ও মধ্যাঞ্চলের 13 জেলার পরিস্থিতি নাজুক। ভারী বৃষ্টিপাতের যে স্পেলগুলো কম হওয়ার কারণে আমাদের দেশে এবারের যে বন্যাটা সেটা গতবারের মতো ভয়াবহ বন্যায় রূপ নেয়নি। জুলাই এবং আগস্ট মাসে সর্বোচ্চ বৃষ্টিপাতের মাস। দেশের উজানে এবং দেশের ভিতরে এই সময় ভারী বৃষ্টিপাত হয়। তো এই সময়ে আমাদের দেশে স্বাভাবিকভাবে যে বন্যাটা আসে এবং স্বাভাবিকভাবে যে অঞ্চলগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা থাকে, এখন বর্তমানে সেই ধরনের একটা পরিস্থিতি চলছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সবশেষ তথ্য অনুযায়ী 109টি পর্যবেক্ষণ পয়েন্টের মধ্যে 63টিতে নদীর পানি বাড়ছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরো খবর জানাতে ফরিদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মফিজুর রহমান। মফিজুর, পানিবন্দী মানুষদের কোনো সরকারি সহায়তা দেওয়া হয়েছে কিনা এই পর্যন্ত এটি জানাবেন, আর কোন কোন এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে? সরকারি সহায়তার কথা যদি বলতে হয় সেক্ষেত্রে কিন্তু আমি কথা বলেছিলাম সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারগণের সঙ্গে। তারা কিন্তু বলেছেন যে তারা যেহেতু পানি গত 5 থেকে 6 দিন হচ্ছে পানি প্রবেশ করেছে, এখনো সরকারি সহায়তা দেওয়া শুরু করেনি। তবে ইউনিয়ন চেয়ারম্যান মেম্বারদের মাধ্যমে তারা কিন্তু খোঁজখবর নিচ্ছে এবং অধিক ক্ষতিগ্রস্ত যারা বা অধিক পানিবন্দী যারা তাদের তালিকা প্রণয়নের কাজ চলছে এমনটি আমাকে জানিয়েছেন। আর নদী ভাঙনের কথা বলতে হবে যে ফরিদপুরের আড়িয়ালখা এবং মধুমতি এই দুটি নদী বেশি ভাঙছে এবং বিভিন্ন অংশে ভাঙছে এবং বর্ষা মৌসুম শুরুতেই কিন্তু ভাঙন শুরু হয়েছে এমনটি পানি উন্নয়ন বোর্ড নিশ্চিত করেছে। তো আপনাকে বলি যে গতকাল সকাল থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত পানি 4 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে ফরিদপুরে। বৃদ্ধি পেয়ে ফলে এখন ফরিদপুর পদ্মা নদীর পানি 38 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এটা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আজকের যে গত রাত্রে যে পানি বৃদ্ধির খবর সেটি কিন্তু আমরা পাবো আর একটু সময় পর, যার যে কারণে একটু বলতে পারছি না। তবে আপনাকে বলছি যে চরাঞ্চল বেষ্টিত যে 13টি ইউনিয়ন রয়েছে 3টি উপজেলার, এই 13টি ইউনিয়নের 70 থেকে 75% কিন্তু এখন পানি তলিয়ে গেছে। এটি জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার চেয়ারম্যান গণ আমাদেরকে জানিয়েছেন। তবে আমি কথা বলেছিলাম ফরিদপুরের সদরের যে নর্থ চ্যানেল, যেটি পুরোটাই পদ্মা নদীর মধ্যে, সেই নর্থ চ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান যেটি বলেছেন যে তার যে রাস্তাঘাট বা যে ইটের রাস্তা বা পিচঢালের রাস্তা ছিল সে রাস্তা অধিকাংশ তলিয়ে গেছে। দেখা যাবে যে বন্যা বা পানি নেমে যাওয়ার পর বড় ধরনের ক্ষতি হবে, এই সড়কে যাতায়াতের অনুপযোগী পড়বে। এখন মানুষ কিন্তু নৌকার উপর নৌকা, ভেলা বা এইরকম পথ দিয়ে কিন্তু তারা মূলত যাতায়াত করছে। মফিজুর রহমান বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন ফরিদপুর থেকে। আওয়ামী লীগের বিরোধ তুঙ্গে, গ্রেপ্তার আতঙ্কে বাড়ি ছাড়া ক্ষমতাসীন দলের বেশিরভাগ নেতাকর্মী। প্রশাসনের এই ভূমিকায় ক্ষুব্ধ জেলা ও নগর আওয়ামী লীগ নেতাদের মতে প্রশাসনের অতি উৎসাহীদের কারণেই দূরত্ব বেড়েছে। বরিশালের সংঘর্ষের 2 দিন পর প্রতিবাদ সমাবেশ।
নগর ও জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মাঠে নেমেছে বরিশাল মহিলা আওয়ামী লীগ। উপজেলা নির্বাহী অফিসার, এর অর্থ এটা না যে জনগণকে আসতে যা ইচ্ছা তাই ভাবে করবে। ইয়নোর বাড়িতে হামলার পর থেকেই সড়কে যানবাহন কম, বন্ধ ছিল অনেক দোকানপাটও। এদিকে নেতাকর্মী গ্রেফতারে ক্ষুব্ধ স্থানীয় আওয়ামী লীগ। রাজনীতিবিদরা এখানের প্রশাসনের কোনো কর্মকাণ্ড বাধাগ্রস্ত করে নাই, কোনো কর্মকাণ্ডে বাধা দেয় নাই। প্রশাসনকে জনগণের মুখোমুখি করাটা ঠিক হয়নি। আওয়ামী লীগের সাথে প্রশাসনের কোনো দ্বন্দ্ব নাই, এটা ব্যক্তির হইতে পারে। কোনো ব্যক্তি অতি উৎসাহী হয়ে আজকে এই জিনিসটাকে আজকে বরিশালের ভাবমূর্তি নষ্ট করার জন্য তিনি এই কাজটি করেছেন। তবে এ বক্তব্যে একমত নয় প্রশাসন। বরিশালের জেলা প্রশাসকের দাবি, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সদস্য সরকার, আমার যথাযথ কর্তৃপক্ষ সবাই একটি কথাই, যেটি আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করছি, সুশাসন। কোনো ধরনের কোনো অন্যায় যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে যেটি আইনের মাধ্যমে এটি সমাধান। এদিকে বরিশাল নগর জুড়ে আজও কড়া টহলে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংঘর্ষের ঘটনার 2 মামলায় প্রধান আসামি সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বরিশাল। কিশোরগঞ্জে পরিচয়পত্র ও ছবি জালিয়াতি করে স্ত্রীর 2.25 কোটি টাকার জমি নিজের নামে লিখে নেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। তবে ডিজিটাল ব্যবস্থাপনায় এমন ঘটনা কিভাবে ঘটল তা নিয়ে উঠেছে প্রশ্ন। ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন জেলা রেজিস্ট্রার। কিশোরগঞ্জের মজুমদার পাড়ার মর্জিয়া খানমের 1 একর 47 শতক জমি তাকে না জানিয়ে নিজের নামে রেজিস্ট্রি করে নেন তার স্বামী AKM সেলিম ভুইয়া। 7 ফেব্রুয়ারি অন্য নারীকে স্ত্রী সাজিয়ে নিজের নামে জমিটি রেজিস্ট্রি করে নেন তিনি। ঘটনাটি জানাজানি হলে 16 আগস্ট সাব রেজিস্ট্রার বরাবর অভিযোগ করেন মার্জিয়া খানমের ছেলে। দলিল রেজিস্ট্রি করার সময় মার্জিয়ার জাতীয় পরিচয়পত্র ও ছবি জালিয়াতি করারও অভিযোগ উঠেছে। আর এই দলিল লেখেন জেলা রেজিস্ট্রি অফিসার ফারুক আহমেদ বাবু। পরে গা ঢাকা দেন তিনি। তবে এমন অভিযোগ প্রমাণিত হলে দলিল লেখকের সনদ বাতিল করা হবে বলে জানিয়েছেন দলিল লেখক সমিতির সম্পাদক। এখানে যদি আমার কোনো দলিল লেখক দোষী সাব্যস্ত হয়, তার কর্তব্যে কোনো অবহেলা কিংবা গাফিলতি থাকে, প্রমাণিত হয়, আমরা সমিতি থেকেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। দলিল জালিয়াতির ঘটনায় প্রাথমিক সত্যতা মিলেছে বলে জানিয়েছেন জেলা সাব রেজিস্ট্রার। তদন্ত করলে তখন বোঝা যাবে যে ভালো মন্দ আছে কিনা। দাতা গ্রহিতা সবই ঠিক, কিন্তু হয়তো কিছু ঠিক বা ঠিক না, এটা পরবর্তীতে বোঝা যাবে। ডিজিটাল ব্যবস্থাপনায় জাতীয় পরিচয়পত্রে অন্যজনের ছবি জুড়ে দিয়ে এমন দলিল কিভাবে হলো তা নিয়ে উঠেছে প্রশ্ন। এ ঘটনায় তদন্ত কমিটির কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন জেলা রেজিস্ট্রার। দরখাস্তটার সত্যতা নিরূপণ করে তদন্ত কমিটির মাধ্যমে যাচাই বাছাই করে এর যদি কোনো সরকারি আইনের ব্যত্যয় ঘটে থাকে, দলিল সংশ্লিষ্ট যে সকল অফিসিয়াল ব্যক্তি আছেন সবার বিরুদ্ধেই দোষ নিরূপণ সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। মার্জিয়া খানমের 1 একর 47 শতক জমিটির আনুমানিক বাজার মূল্য 1,76 লাখ টাকা বলে জানা গেছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এয়ার বাবল চুক্তির আওতায় 20 আগস্ট থেকে ভারতের সঙ্গে ফ্লাইট পরিচালনার কথা শোনা গেলেও এখনো অনুমতি পায়নি বাংলাদেশ। এই অবস্থায় 22 আগস্ট থেকে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েও স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ভারতে করোনার প্রভাব বেড়ে যাওয়ায় দীর্ঘদিন বন্ধ রাখা হয় সড়ক, রেল ও আকাশপথের যোগাযোগ। তবে করোনার প্রকোপ কিছুটা কমে যাওয়ায় এরই মধ্যে ভ্রমণ ছাড়া সকল ভিসা চালু করেছে ভারতীয় হাইকমিশন। ফলে এবার বাবল চুক্তির আওতায় আকাশপথ খুলে দিতে সম্মত হয় দুই দেশ। চুক্তি অনুযায়ী সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনা করতে এরই মধ্যে চিঠিও দিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। তবে ভারতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক অনুমতি পাওয়া যায়নি। কিন্তু এখন আলোচনাধীন আছে আর কি, এখনো কোনো ফাইনাল সিদ্ধান্ত হয় নাই। তারা যদি রিপ্লাই দেয়, পজিটিভ রিপ্লাই দিলে তখন হয়তো আমাদের সিভিল এভিয়েশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আনুষ্ঠানিক অনুমতি না পেলেও 22 আগস্ট থেকে ভারতের সঙ্গে ফ্লাইট পরিচালনার নতুন সূচি ঘোষণা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এতে গ্রাহক ভোগান্তির পাশাপাশি ফ্লাইট পরিচালনায় দেখা দিয়েছে অনিশ্চয়তা।
ঘোষণা করেছে, এটা ঠিক। এমনকি বলা ছিল যে 20 তারিখ থেকে ফ্লাইট চলার কথা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য সেটাই ছিল। তো এই জন্য আর কি বিমান শিডিউলটা ঘোষণা করেছে। যাত্রী হয়রানি হবে না কোনোভাবেই, এটা নিশ্চিত। দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর গত 14 এপ্রিল থেকে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করে বাংলাদেশ। পরে 1 মে থেকে ভারত সহ 12টি দেশ বাদে আবারও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হয়। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে একদিনে করোনায় প্রাণহানি হয়েছে 9,955 জনের, আক্রান্ত হয়েছে 6,75,000-এর বেশি। এদিকে যুক্তরাষ্ট্রে গত 24 ঘন্টায় মৃত্যু 1000 ছাড়িয়েছে, আজও শনাক্ত হয়েছে 1.5 লাখ। এদিকে বিশ্বে করোনায় মোট মারা গেল 44,26,000, মোট শনাক্ত হয়েছে 21,14 লাখ। এদিকে একদিনে সর্বোচ্চ প্রাণহানি হয়েছে ইন্দোনেশিয়ায় 1,348 জনের। ব্রাজিলে একদিনে মারা গেছে 925, নতুন করে আক্রান্ত হয়েছে 33,887। রাজধানী রিও ডে জেনেরিওর 90% বেশি প্রাপ্তবয়স্ক টিকার প্রথম ডোজ পেয়েছে। এদিকে ইসরায়েলে 40 বছর বা তার বেশি বয়সের নাগরিক ফাইজার বায়োএনটেকের বুস্টার ডোজ পেয়েছে। শান্তি প্রতিষ্ঠা ও প্রতিশোধ না নেওয়ার প্রতিশ্রুতির পরও বিদেশিদের সহযোগী আফগান সেনা, সাংবাদিক ও সরকারি কর্মকর্তাদের খোঁজে বাড়িতে তল্লাশি চালাচ্ছে তালেবানরা। অন্যদিকে অসহায় নারী, পুরুষ ও শিশুর কান্নায় ভারী কাবুল বিমানবন্দর। রাজধানীতে হয়েছে তালেবান বিরোধী বিক্ষোভ। এই দৃশ্য আফগানিস্তানের রাজধানী কাবুল বিমানবন্দরের। তালেবান দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই আতঙ্ক উদ্বেগে দেশ ছাড়তে মরিয়া আফগানরা। শুক্রবারও কাবুল বিমানবন্দরে ছিল উপচে পড়া ভিড়, তবে প্রবেশে বাধা দিলে দেখা দেয় বিশৃঙ্খলা। পরিস্থিতি সামাল দিতে টিয়ার গ্যাস, ফাঁকা গুলি ছড়ে আফগান ও মার্কিন সেনারা। আমি গত 2 দিন যাবৎ বিমানবন্দরে প্রবেশের চেষ্টা চালাচ্ছি। আমেরিকান ও জার্মান সেনারা খুব খারাপ আচরণ করছে। তারা বেসবল ব্যাট দিয়ে মানুষকে মারধর করছে। এদিকে নানা ইতিবাচক প্রতিশ্রুতির পরও দোভাষী সংবাদকর্মী ও সরকারি কর্মকর্তাদের খোঁজে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাচ্ছে তালেবান যোদ্ধারা। প্রাণ বাঁচাতে দুর্গম পাহাড়ি এলাকায় আত্মগোপন করছেন অনেক আফগান সেনা। তাদের না পেয়ে পরিবারের সদস্যদের নির্যাতনের অভিযোগও পাওয়া গেছে। এছাড়া এক প্রাদেশিক পুলিশ প্রধানকে হত্যার অভিযোগ উঠেছে তালেবানের বিরুদ্ধে। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচ লেভেলের এক সংবাদকর্মীর খোঁজে বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার এক স্বজনকে গুলি করে হত্যা করেছে তালেবান। এদিকে রাজধানী কাবুলে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। শহরের একাংশে মিছিলে তালেবান বিরোধী স্লোগান দিয়েছেন আফগানরা। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আফগানিস্তান থেকে 6 দিনে 13,000 মার্কিন নাগরিক ও আফগান মিত্রদের সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে একথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া এখনও আটকে থাকা নাগরিক ও সহযোগীদের নিরাপদে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় কাবুল বিমানবন্দরের বর্তমান পরিস্থিতিকে হৃদয় বিদারক এবং ইতিহাসের সবচেয়ে কঠিন বিমান অভিযান বলেও আখ্যা দেন বাইডেন। এর আগে সেনা প্রত্যাহারের সময় পার হলেও সব নাগরিককে ফিরিয়ে না আনা পর্যন্ত কাবুলে সেনা থাকবে বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। We've made significant progress. We've secured the airport. আমরা প্রতিশ্রুতি অনুযায়ী কাবুল বিমানবন্দর সুরক্ষিত রাখতে পেরেছি, তবে বিমানবন্দরের বাইরের দৃশ্যগুলো সত্যিই হৃদয় বিদারক। এখন পর্যন্ত 18,000 মানুষকে আমরা সরিয়ে আনতে সক্ষম হয়েছি, যার মধ্যে গত 6 দিনে 13,000কে সরিয়েছি। বাকিদের নিয়ে আসতে আমাদের যা যা করণীয় সব করছি। এএফসি কাপে আজ বসুন্ধরা কিংসের কঠিন পরীক্ষা। শক্তিশালী বেঙ্গালুরু এফসি চ্যালেঞ্জ। কৌশল আর স্কিলে জিততে চান কিংস কোচ অস্কার ব্রুজন। বিশেষ পরিকল্পনা বিপজ্জনক সুনীল ছেত্রীর জন্য। মালদ্বীপের ন্যাশনাল স্পোর্টস গ্রাউন্ডে ম্যাচ শুরু হবে বিকেল 5টায়। এএফসি কাপ মিশনে স্বপ্নের মতো শুরু। অভিজ্ঞ মালদ্বীপের ক্লাব মাজিয়া স্পোর্টসের বিপক্ষে দারুণ জয়ে বেড়েছে আকাঙ্ক্ষা। দেশের বাইরে প্রথম জয়। গ্রুপ সেরা লড়াইয়ে বেঙ্গালুরুর সামনে চনমনে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। জোরালো শটটাকে রবসন রবিনিও দ্য ম্যান
কৌশলী ফুটবলে প্রথম কাজটা ঠিকঠাক সেরেছে অস্কার ব্রুজনের শিষ্যরা। বেঙ্গালুরু ম্যাচে রবসন তপুদের সামনে এবার সুনীল ছেত্রীর অভিজ্ঞতা। গোলপোস্টে প্রায় অপরাজেয় গুরপ্রীত সিং। শক্তিশালী প্রতিপক্ষের সামনে বসুন্ধরার ভরসা ব্রুজনের ফুটবল মস্তিষ্ক। প্রায় একই সময়ে পথচলা শুরু হলেও আন্তর্জাতিক অভিজ্ঞতায় ঢের এগিয়ে বেঙ্গালুরু এফসি। এখন পর্যন্ত মাত্র 2 বার এএফসি কাপে খেলার অভিজ্ঞতা বসুন্ধরার, যেখানে বেঙ্গালুরু 6 বার খেলেছে এই টুর্নামেন্টে। সাথে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক রাউন্ড 1 ও 2-ও খেলেছে ভারতীয় ক্লাবটি। কৌশল আর স্কিলের ব্যবহারে সেই ব্যবধান কমিয়ে আনার লক্ষ্য ব্রুজনের। বেঙ্গালুরুর জন্য এটা মাস্ট উইন ম্যাচ, আর সেই সুযোগটাই আমাদের কাজে লাগাতে হবে। ওরা আক্রমণে গেলে আমাদের মাথা ঠান্ডা রেখে কাউন্টার অ্যাটাকে সুযোগ কাজে লাগাতে হবে। কোচ অলরেডি আমাদেরকে মেনশন করেছে অ্যাবাউট সুনীল ছেত্রী, তো আই থিঙ্ক উই আর অ্যালার্ট অলওয়েজ অ্যান্ড উই নো অ্যাবাউট হিম। হি ওয়াজ ভেরি গুড প্লেয়ার অ্যান্ড উই হ্যাভ অলসো গেম প্ল্যান রিগার্ডিং টুমরো ম্যাচ। মোহনবাগানের কাছে হারে কোণঠাসা বেঙ্গালুরু। বসুন্ধরার বিপক্ষে তাই জয়ের বিকল্প নেই। ফ্রন্টলাইনে সুনীল ছেত্রীর সাথে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড আগাস্তো সিলভা, আর মাঝ মাঠে অস্ট্রেলিয়ান এরিক পার্স, বড় ভরসা জার্মান কোচ মার্কো পেজ্জালিওর। বসুন্ধরা শক্তিশালী দল, তাদের বিপক্ষে ভুল করলে চলবে না। কাউন্টার অ্যাটাকে তারা বিপদ ঘটাতে পারে, সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে। পরিস্থিতি অনুযায়ী আমরা কৌশলে পরিবর্তন আনব। বসুন্ধরা বেঙ্গালুরু ম্যাচের নেপথ্যে বাংলাদেশ ভারত দ্বৈরথের উত্তেজনা। ছেত্রী দাপটে সবশেষ বিশ্বকাপ বাছাই পর্বে হারের স্মৃতি এখনো তাজা। বসুন্ধরার ডানায় ভর করছে তাই লাল সবুজের আকাঙ্ক্ষা। ছেত্রীকে বোতলবন্দি করার মাধ্যমে অন্যরকম প্রতিশোধের অপেক্ষায় বাংলাদেশ চ্যাম্পিয়নরা। ডান প্রান্ত দিয়ে ঢুকে পড়েছে ইন্ডিয়া। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফ্রেঞ্চ লিগ 1-এর রোমাঞ্চকর ম্যাচে জয় পেয়েছে পিএসজি। ব্রেস্টের বিপক্ষে 4-2 গোলে টানা তৃতীয় জয় মাউরিসিও পোচেটিনো দলের। মেসির অভিষেকের অপেক্ষা দীর্ঘ হয়েছে পিএসজি সমর্থকদের। ঘরের মাঠে আক্রমণাত্মক শুরু ব্রেস্টের, তবে এমবাপে দি মারিয়াদের বেশিক্ষণ আটকে রাখা যায়নি। ডি বক্সের ভেতরে পাওয়া বলে লক্ষ্যভেদ করতে ভুল করেন স্প্যানিশ মিডফিল্ডার আন্দের এররেরা। উল্লাস শেষ হতে না হতেই দুর্দান্ত এক হেডে লিড ডাবল করেন কিলিয়ান এমবাপে। বিরতির আগে 1 গোল শোধ করে ব্রেস্তো। রোমাঞ্চকর ম্যাচের শেষ 20 মিনিটে হয়েছে আরও 3 গোল। লেস প্যারিসিয়ানসদের হয়ে গোল করেন ইদ্রিসা গেই। শেষ বাঁশি বাজার 5 মিনিট আগে একটি গোল শোধ করেন ব্রেস্তের স্টিভ মৌনি। কিছুক্ষণ পর ডি মারিয়ার গোলে 4-2 গোলে জয় ফ্রেঞ্চ জায়ান্টের। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। ধন্যবাদ সবাইকে।